গাড়িতে স্টার্ট দেবার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি 11:15। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছাতেই লাগলো 1.5 ঘন্টা। এই 300টা মাইল পেরুতে এত ঝক্কি, রাস্তা এত বাজে ও আনরোমান্টিক যে মোটর যাত্রার প্রায় 16 আনা উৎসাহ উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পেছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো। মন তখন বলে, এর মধ্যেই তো আশা। কোথায় ছিল একদিন এই চিমনির ধোঁয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেঠো বাতাস। 1:30টা নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলা লেবু আছে, ফ্লাক্সে গরম চা আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশেই স্টেশন। গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, একটা অমলেট এবং 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি এখনো 130 মাইল। প্রথমেই পানাগড় পড়ে, সেখান থেকে গ্র্যান্ড ট্রাক রোড ছেড়ে ইলাম বাজারের রাস্তা নিতে হয়। ইলাম বাজার থেকে সিউড়ি হয়ে ম্যাসাঞ্জোর পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবই দৃষ্টিগোচর হয়েছে। এমন সময় আমার গাড়ির পেছন দিক থেকে একটা বেলুন ফাটার মতো শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা একপাশে একটু কেঁদড়ে গেল। কারণ অবশ্যই সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো কয়েক মাইল দূরে। কাছাকাছির মধ্যে মেরামতের দোকানের আশাটা মন থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয়, আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু নয়। তবুও এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্রাক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো, পাশ দিয়ে হুস হুস করে অন্য সব গাড়ি বেরিয়ে যাবে আর আমার শোচনীয় হাস্যকর অবস্থা তারা দেখে ফেলবে, এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু কি আর করা। 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার ক্যারিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে গেছে। ঘড়িতে দেখি 2:30টা বেজে গেছে। আবহাওয়াতে একটা গুমোট ভাব। ঘণ্টাখানেক আগেও সুন্দর হাওয়া বইছিল। গাড়ি থেকে দেখছিলাম বাঁশঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে। এখন চারিদিকে থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচের দিকে দূরের গাছপালার মাথায় একটা কালচে নীলের আভাস লক্ষ্য করলাম। মেঘ, ঝড়ের মেঘ কি কালবৈশাখী? ভেবে লাভ নেই, স্পিড মিটারের কাঁটা আরও চড়াতে হবে। ফ্লাক্সটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম। ইলাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল। ঘরে বসে যে জিনিস চিরকাল আনন্দে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান করেছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনা করতে পারিনি। আর বাজ জিনিসটাকে আমি কেন জানি কোনো দিনই বরদাস্ত করতে পারি না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্বর নিক্ষেপ, আর তার পর মুহূর্তেই কর্ণ বিদীর্ণ করা দামামা গর্জন। এক এক সময় মনে হচ্ছে যেন আমার এই নিরীহ অ্যাম্বাসেডর গাড়িতেই তাক করে বিদ্যুৎ বাণ নিক্ষিপ্ত হচ্ছে, আর একটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্য ভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন সিউড়ি ছাড়িয়ে ম্যাসাঞ্জোরের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো, যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির আরেকটা টায়ার কাজে ইস্তফা দিয়েছেন। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাঁটাকে 15 থেকে 20-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণে ম্যাসেঞ্জর ছাড়িয়ে যাওয়ার কথা। কোথায় এসে পৌঁছলাম? সামনের দিকে চেয়ে কিছু বোঝার উপায় নেই।
কাচের ওপর জলপ্রপাত। ওয়াইপারটা সপাত সপাত শব্দ করে চলছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখনো সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হলো রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘন বসতি না থাকলেও দুই একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু আধটু এদিক ওদিক ঘুরবো দেখবো তার কোনো উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা এই যে মাইল খানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে বাড়তি টায়ারও নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগলো, এতখানি সময়ের মধ্যে একটা গাড়ি বা একটা মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না। তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, সিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপরে যদি কোনো ভুল রাস্তায় মোড় ঘুরে থাকি এই চোখ ধাঁধানো বৃষ্টিতে, সেটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু যদি ভুল হয়ে থাকে সেটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়তে হবে। যেখানেই এসে থাকি না কেন এটা বীরভূমেরই মধ্যে। শান্তিনিকেতন থেকে মাইল 50 বেশি দূর নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে। এমনকি হয়তো মাইলখানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। হঠাৎ ভোলা বাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন খাঁটি উপদেশ দেন কি করে? ভবিষ্যতে একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল। হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকার গাঢ়তর। পেছন ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে, হর্ন দিচ্ছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধখানা আটকে রেখেছে। লরি যাবার জায়গা নেই। গাড়ি সাইড কিজিয়ে। আমার অসহায় ভাব দেখেই বোধহয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন। ক্যা হুয়া? পাংচার? আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে একপাশে সরিয়ে আপনার যাবার জায়গা দিতে পারি। এবার লরি থেকে পাঞ্জাবি সহকারী নেমে এলেন। 3 জনের ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে একপাশে করে দিলাম। তারপর জিজ্ঞেস করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছি। তবে সেটা মাইল 3 বেশি নয়। কাছাকাছির মধ্যেই সারানোর কোনো দোকান নেই। লরি চলে গেল। তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈরাশ্যের সৃষ্টি হলো, আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দু মাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই। আশেপাশের ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে। বৃষ্টিটা কমেছে। অন্য সময় হলে মাটির সোদা গন্ধে মনটা মেতে উঠত, কিন্তু এই অবস্থায় নয়। আবার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই বা কী লাভ? হাত পা ছড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসেডর গাড়ির মতন অনুপযুক্ত আর কিছু আছে কি? বোধহয় না।